আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির সঙ্গে বর্তমান সরকারের সমস্যা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সমস্যা কি? আর ক্যান্টনমেন্টের সঙ্গে বা উত্তরপাড়ার সঙ্গে বিএনপির সমস্যা কি? বাজারে অনেক গুজব রয়েছে, অনেক কথা রয়েছে এবং দুটোই খুব সেনসিটিভ বিষয়। এ সকল বিষয় নিয়ে কথাবার্তা না বললে আগামীতে বিএনপির জন্য ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা খুবই কঠিন একটা বিষয় হবে। আর এই বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা স্পর্শকাতর, যাদের বিএনপির মনোনয়ন দরকার আছে, বিএনপির কোনো পদ-পদবীর দরকার আছে এবং যারা বিএনপিকে ভয় পায়, বিএনপির কাছ থেকে কোনো স্বার্থ আশা করে, তারা মরে গেলেও কখনো এই ধরনের কথাবার্তা বলবে না। যে কথাগুলো আলোচনা করা উচিত। দ্বিতীয়ত, এই বিষয়গুলো মূল্যায়ন করার জন্য আপনার অ্যান্টেনা থাকতে হবে। মানে আপনার কাছে তথ্য থাকতে হবে, উপাত্ত থাকতে হবে এবং সেই বিষয়গুলো আবার কুকিং করে, মানে মূল্যায়ন করে সেগুলো বিএনপির নিকট বুঝিয়ে বলতে হবে যে সমস্যাগুলো এখানে আছে। এখন বিএনপির যে সকল দল দাস রয়েছে, কৃতদাস রয়েছে, প্রথমত এই সমস্যাগুলো তাদের মাথায় আসবেই না। এর কারণ হলো তারা তো তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, বিএনপি নামক দল, বিএনপির যারা শীর্ষ নেতা, প্রথমত তাদের কথা শুনলে, তাদের দিকে তাকালে তাদের মস্তিষ্কের সমস্ত প্রক্ষালন যন্ত্র স্টপ হয়ে যায়। এখন সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন বা আপনার আমার চাইতে 1000 গুণ জ্ঞানী, গুণী, পণ্ডিত ব্যক্তি হন, সমস্যাটা হলো তার চিন্তার যে মেশিনটা রয়েছে, হৃদয়ের মধ্যে যে একটা মেশিন রয়েছে, 3টা জিনিস দিয়ে মানুষ একটা বিষয় মূল্যায়ন করতে পারে। প্রথমত হলো তার তথ্য লাগবে, প্রচুর ডাটা লাগবে, আর সেই ডাটাগুলো সে মস্তিষ্কে ঢুকাবে। মস্তিষ্কে তার যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার অনুযায়ী সেটা প্রসেস হবে মস্তিষ্কের মধ্যে। প্রসেস হওয়ার পরে ওখান থেকে একটা যে জিস তৈরি হবে, আপনি ধরুন আপনি গম ঢুকালেন, সেগুলো আটা হয়ে গেল। তো তথ্যগুলো আপনি মস্তিষ্কে ঢুকালেন, তথ্য থাকতে হবে। তো সেইটা নতুন একটা জিনিস, একটা মণ্ড তৈরি করলো রুটি বানানোর জন্য। এরপরে সেটাকে আপনি কি আকার দেবেন, আকৃতি দেবেন, এই জন্য আপনার হৃদয়, রুচি, অভিরুচি, সাহস, শক্তি, এই জিনিসগুলো থাকতে হবে। তারপর আপনার যে 5টা ইন্দ্রিয় রয়েছে, সেই 5টা ইন্দ্রিয়ের অনুভূতি তৈরি করে আপনি একটা জিনিস উপস্থাপন করবেন, যেটাকে বলা হয় দার্শনিক তত্ত্ব। এই দার্শনিক তত্ত্ব হলো রাজনীতির জন্য, সবকিছুর জন্য সবচেয়ে মূল্যবান। আপনি দেখেন, রাজনীতি শুরু হয়েছে 5000 বছর। এর মধ্যে কত উপন্যাস আছে, কত কাহিনী আছে। কারবালার কাহিনী নিয়ে বিষাদ সিন্ধু আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ইলিয়াড আছে, অডিসি আছে, এরকম অনেক কিছু আছে, তাই না? মহাশ্মশান আছে কায়কোবাদের। কিন্তু এগুলো তো রাজনৈতিক দর্শন নয়। রাজনৈতিক দর্শন কোথায় আছে? রাজনৈতিক দর্শন আছে চাণক্যের অর্থশাস্ত্রে। এখন পর্যন্ত সেই চাণক্যের অর্থশাস্ত্রের বিকল্প তৈরি করা যায়নি। এর কারণ হলো রাজনীতিকে তিনি দর্শনের জায়গায় নিয়ে এসেছিলেন। আচ্ছা, এরপরে কোন বইতে আছে? এর মধ্যে আছে আকবরনামাতে, আইনি আকবরীতে। এই দুটো বইয়ের রচয়িতা সেই সম্রাট আকবরের অন্যতম মন্ত্রী, দার্শনিক আবুল ফজলের। দার্শনিকতা কোথায় আছে? সেটা আছে সেই সানঝুর আর্ট অফ ওয়ারে। দার্শনিকতা কোথায় আছে? কোড অফ নেপোলিয়নে। সম্রাট নেপোলিয়ন যেটা লিখেছিলেন, দ্য কোড অফ নেপোলিয়ন। দার্শনিকতা কোথায় আছে? দার্শনিকতা আছে ইবনে খালদুনের আল মুকাদ্দামাতে, মুকাদ্দিমা, এই বইতে। আচ্ছা, তো দার্শনিকতা কোথায় আছে? দ্য স্পিচ অফ সেনেকা, সেনেকার বইতে। জার্মান দার্শনিক নয়, এটা হলো রোমান সম্রাট নিরো,
সেই নিরোর যে টিচার ছিলেন সেই টিচারের বইতে দার্শনিকতা কোথায় আছে? থিঙ্কিং অফ মার্কাস অর্লিয়াস, রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস। তাহলে দেখুন, এ যাবৎকালে পৃথিবীর 5,000 বছর ইতিহাসে কত রাজা কত মহারাজা আছে, কিন্তু রাজনীতিকে দর্শন হিসেবে আখ্যা দিয়ে যে পুস্তকগুলো রচনা হয়েছে তার সংখ্যা 10 থেকে 12টার বেশি নয়, এবং সবগুলোই হলো মাস্টারপিস। এখন আপনি হেগেলের নাম শুনেছেন, অনেক দার্শনিকের নাম শুনেছেন, হাজার হাজার দর্শন শাস্ত্রের বই আছে। তো এই সকল দর্শন শাস্ত্রের বইয়ের বাইরে হাজার হাজার গল্প সাহিত্য উপন্যাস রয়েছে, কিন্তু রাজনীতিতে যে মাস্টারপিস যে বইগুলো, সেগুলো দ্য প্রিন্স, ম্যাকিয়াভেলির প্রিন্স বলেন কিংবা চাণক্যের অর্থশাস্ত্র বলেন, এইগুলোর ধারের কাছে কোনো জ্ঞানের বই পৃথিবীতে নেই। তো বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হলো ম্যাকিয়াভেলির প্রিন্স বোঝা, পড়া এবং এটি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। চাণক্যের অর্থশাস্ত্র পড়া, আল মুকাদ্দমা পড়া এবং সে অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নেওয়া। আর একটা বই আছে, সেটা হলো রোড টু মক্কা। এটা দর্শন নয়, ইতিহাস এবং দর্শনের মাঝামাঝি একটা জায়গা, যেখান থেকে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আবুল আসাদের লেখা রোড টু মক্কা। আরও একটা বই আছে, সেটা দর্শন নয়, ইতিহাসের বই, সেটা হলো দ্য হিস্ট্রিয়া, হিরোডোটাসের লেখা বই। আরও আছে সোলনের দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, তো সোলন যেটা রচনা করেছিলেন। তো এই জিনিসগুলো যদি যে রাজদরবারের চর্চা হয়, ওই রাজদরবার 200 বছর, 300 বছর, 500 বছর যাকে বলা হয় টিকে যায়। আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের রাজদরবার, সেখানে ম্যাকিয়াভেলির প্রিন্স প্রতিনিয়ত সেখানে অনুশীলন হতো, পর্যালোচনা হতো এবং প্রতিদিন এটা নিয়ে তর্ক বিতর্ক হতো। সুলতান সুলেমানের অটোম্যান। আপনি চিন্তা করেন এই যে সোলনের যে ফার্স্ট কনস্টিটিউশন, কিংবা ধরুন সেই প্লেটোর বই দ্য রাইটিংস অফ সক্রেটিস, দ্য স্পিচ অফ সক্রেটিস, এইগুলো নিয়ে বাদশাহ হারুন আর রশিদ, খলিফা আল মামুন, তাদের যে বায়তুল হিকমা, সেই তাদের একটা সেই যে বায়তুল হিকমা ছিল, সেই বায়তুল হিকমা মানে লাইব্রেরি, সেখানে এটা নিয়ে আলোচনা হতো। আপনি চিন্তা করেন যে ফেরাউনদের আজ থেকে ওই যে মুসা নবীর জামানাতে তাদের যে লাইব্রেরি, তো সেই লাইব্রেরিতে যে সকল কালেকশন, সেই কালেকশন দেখে নেপোলিয়ন বোনাপার্ট দুনিয়া ভুলে গিয়েছিলেন। তার যে প্রায় 1000 নেভাল শিপ ব্রিটিশ আর্মি পুড়িয়ে দিয়েছিল, তো সে বলছে, তার সৈন্যবাহিনী এসে বলল যে স্যার সব তো পুড়িয়ে দিয়েছে, আমরা তো যেতে পারবো না। বলে তাতে কি হয়েছে, হোয়াট হ্যাপেন, হোয়াই ইউ হ্যাভ ডিস্টার্ব মি, আমি তো এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতেছি। এই দর্শন শাস্ত্র বুঝতে পারার কারণেই একজন নেপোলিয়ন বোনাপার্ট হয়েছিলেন। এখন বিএনপি যে ক্ষমতায় যাবে, তাকে আগে বুঝতে হবে যে কেন 2006 সনে তাদের ক্ষমতা চলে গিয়েছিল। দিস দ্য ফার্স্ট কোশ্চেন। তো যেই কারণে বিএনপির ক্ষমতা চলে গিয়েছিল, যেই কারণে 1-11 হয়েছিল, সেই কারণের প্রতিকারণ বিএনপি ঘটাতে পেরেছে। মানে যে অন্যায়গুলো হয়েছে, ধরুন আপনি একজনের গালে একটা চড় বসিয়ে দিয়েছেন, সে আপনাকে মারার জন্য খুঁজতেছে। এখন তার মার থেকে, হাত থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে ওই যে লোকটিকে থাপ্পড় দিয়েছেন, তো তাকে তলোয়ার দিয়ে, একটা খোঁচা দিয়ে তার কল্লা নামিয়ে ফেলার জন্য ঘাড় থেকে, শরীর থেকে ঘাড় আলাদা করার জন্য আপনার শক্তি লাগবে, অথবা তাকে এমন উপহার দিতে হবে, এমন ব্যবহার করতে হবে, তার মনোরঞ্জনের জন্য এমন কাজ করতে হবে, সে ওই থাপ্পড়টাকে ভুলে যাবে। তো 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির যে ইতিহাস আছে, যে ইতিহাসের যে কলঙ্কগুলো, সেই কলঙ্ক থেকে বের হওয়ার জন্য বিএনপির বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এবং প্রথম 100 নেতা যদি ধরেন দেশে এবং দেশের বাইরে, হোয়াট ইজ দেয়ার মাস্টার প্ল্যান, হোয়াট ইজ দেয়ার পলিসি, হোয়াট ইজ দেয়ার অ্যাপোলজি, আমি তো দেখিনি কোনো কিছু। ফলে কি হলো, এই সময়টিতে এসে যখন বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে, ঘুরে ঘুরে সেই অতীতের কলঙ্কগুলো আবার সামনে নিয়ে আসা হয়েছে।
যে বিষয়গুলো আওয়ামী লীগের অত্যাচারে মানুষ ভুলে গিয়েছিল, যে এই বিএনপি 2001 থেকে 6 পর্যন্ত যা কিছু করেছে এগুলো নস্যি, শেখ হাসিনা যা কিছু করছে তার কাছে ওগুলো একেবারে নস্যি। এখন সময়ের পরিক্রমায় শেখ হাসিনার যে বিষয়গুলো সেগুলো মানুষ ভুলে গেছে, ভুলে গিয়ে এখন বিএনপির জিনিসগুলো সামনে চলে আসছে। এই ব্যাপারে বিএনপির পলিসি কি? আমি তো কিছুই দেখিনি। 2 নম্বরে যে বিষয়গুলো রয়েছে, যে তখন যে ১/১১ হয়েছিল, সেই ১/১১-র আগে ক্যান্টনমেন্টের মধ্যে বেগম জিয়ার যে জনপ্রিয়তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, সেখানে তার সন্তান তারেক রহমান সাহেব তো সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত হতে পারেন না, অপমানিত হতে পারেন না। সেটা কেন হলো? খুবই সেন্সিটিভ, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নের মীমাংসা করতে হবে। এবং এটা এমন, আপনাকে বলি যে পুলিশ বা মিলিটারি, আপনি ধরেন পাকিস্তান আর্মিতে একটা ঘটনা ঘটেছে অপ্রীতিকর, সেই লিগেসিটা বা সেই ক্রোধটা এখনো পর্যন্ত সেনাবাহিনী ধারণ করে। এটা হলো একটা উর্দির গুণ, এবং এটা উর্দির একটা লিগেসি। ফলে 2001 থেকে 2005 পর্যন্ত যে সকল সেনা কর্মকর্তা, যে সকল সেনা কমান্ডার বিএনপি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বিক্ষুব্ধ হয়েছেন, তার একটাও নিষ্পত্তি হয়নি, এবং সেই জিনিসগুলো নিষ্পত্তি করতে হবে। আপনি দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, তাদের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, সেটা ছিল যে সেনাবাহিনীর মধ্যে দুটো গুজব ছড়িয়ে পড়েছিল যে শেখ মুজিবুর রহমান চাচ্ছে না যে সেনাবাহিনী থাকুক। তারপর ভারতীয় আর্মি যে কোনো সময় এখানে ডিপ্লয় হতে পারে, সেনাবাহিনী বঙ্গবন্ধু বাদ দিয়ে দেবে, এবং তিনি সেনাবাহিনীর বিকল্প পুলিশকে তিনি তৈরি করতে চাচ্ছেন, আর একটা প্যারামিলিটারি রক্ষী বাহিনী তিনি তৈরি করতে চাচ্ছেন, মূলত সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার জন্য। এবং এটা সেনাবাহিনীর মধ্যে যে রিপারকেশন, সেই রিপারকেশন এমন হলো যে সেনাবাহিনীকে রেশন দেওয়া হয় না, সেনাবাহিনীর বুট জুতা ছিঁড়ে গেছে, সেনাবাহিনীর মানে যে ড্রেস, সেই ড্রেস ময়লা, ধোয়ার মতো টাকা নাই, তারপরে যাকে বলা হয় সেনাবাহিনীর ছেঁড়া পোশাক করে ঘোরাফেরা করে। এই ধরনের রিউমার পুরো ৭৩ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর মানে বিরুদ্ধে ক্যান্টনমেন্টগুলোতে ধুমায়িত হয়েছে, এবং এটা এখন পর্যন্ত, টিল নাও, এখন পর্যন্ত রয়েছে। তো শেখ হাসিনা চেষ্টা করেছে সেনাবাহিনীকে ঘুষ দেওয়ার জন্য, বিলাসিতা করার জন্য, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু তার ম্যালিজ ছিল। তিনি, তার যে পিতা সেনাবাহিনী কর্তৃক খুন হয়েছে, তার পরিবার যে সেনাবাহিনী কর্তৃক ধ্বংস হয়েছে, ফলে তিনি সেনাবাহিনীকে যেটা দিয়েছেন উপরে সেটা মলম দিয়েছেন। সেনাবাহিনীকে খাবার দিয়েছেন 3 বেলা, রাস্তাঘাট দিয়েছেন, দুর্নীতি করার জন্য অবাধ লাইসেন্স দিয়েছেন, নিজের অনুগত চাকর বাকর বানানোর চেষ্টা করেছেন। ফলে কি হলো দেখেন, শেষ সময় এত কিছু শেখ হাসিনা মনে করছে আমি সব কিছু সেনাবাহিনীকে দিয়েছি, কিন্তু ইমানটা ঠিক ছিল না। মানে আমরা দেখা গেল যে সতীনের ছেলেকে খুব খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, এই জন্য যে বাঘে এসে তাকে খাবে, একটা মোটা যা আরাম করে খেতে পারে। তো ওইভাবে তিনি সেনাবাহিনীকে একটি অকার্যকর বাহিনীতে পরিণত করার জন্য তিনি চেষ্টা করেছেন। আমি প্রথম থেকে এটার বিরোধিতা করেছি, সে 2009-10 সন থেকে। আমার যারা ভিডিও দেখেন, লেখেন, আমি বলছি এটা শেখ হাসিনা একটা ডেঞ্জার। এই যে মুনাফিকি তিনি করতেছেন, তার দায়, তার ফল তাকে ভোগ করতে হবে। ফলে তার ক্রাইসিস মোমেন্টে সেনাবাহিনী তার সাথে বিট্রে করেছে। সেনাবাহিনী সত্যিকার অর্থে অন্তর থেকে বিপ্লবীদের পক্ষে ছিল। অল্প কিছু লোক, এই হারুনদের মতো বিপ্লবদের মতো সেনাবাহিনীর কিছু লোক ছিল যারা গুলি চালিয়েছে, অপকর্ম করে, কিন্তু মাস যারা জনগণ, তারা ওই যে 1973 থেকে 75 পর্যন্ত যে সকল দুর্নাম বদনাম আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেইগুলোই কিন্তু এখন পর্যন্ত ক্যান্টনমেন্টে যে মশুর, যে আওয়ামী লীগ সেনাবাহিনীর বন্ধু না, আওয়ামী লীগ পুলিশকে এম্পাওয়ার করতে চায়, পুলিশকে AK-47 দিয়েছে, পুলিশকে স্নাইপার দিয়েছে, পুলিশকে সুযোগ সুবিধা দিয়েছে, এবং পুলিশের আইজি বেনজিরকে সেনা প্রধানের উপরে স্থান দিয়ে দিয়েছে। এবং আপনি জেনারেল আজিজ এবং যাকে বলা হয় বেনজির, তারা দুজনে একবার গিয়েছিলেন কক্সবাজারে। তো কক্সবাজারে
যাওয়ার পর ওই যে সিনহা হত্যাকাণ্ডের পরে তো আপনি দেখবেন যে জেনারেল আজিজ তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বেনজিরের পাশে অ্যাজ ইট ইজ মনে হচ্ছিল যে জেনারেল আজিজ সেই বেনজিরের এডিসি বা তার প্রাইভেট সেক্রেটারি। এইরকম একটা অবস্থাতে সেনাবাহিনীকে শেখ হাসিনা পৌঁছে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীতে শেখ হাসিনা কি করেছে বা না করেছে তা নয়, কিন্তু আমরা বাইরে থেকে যেটা শুনেছি সেনাবাহিনীকে তার হাত থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। সমস্ত অস্ত্র শেখ হাসিনা বিশ্বাস করে না। তাদের যে পার্সোনাল যে গানগুলো রয়েছে সেই গানের যে গান পিনগুলো রয়েছে সেই পিনগুলো খুলে নেওয়া হয়েছে। এই ধরনের কথা মানে আমাদের মতো লেভেলে এটা প্রচারিত হয়েছিল, মানে সেনাবাহিনী যাতে শেখ হাসিনার বিরুদ্ধে এটা গুলি করতে না পারে। এই দেখেন এটা একটা ভুয়া খবর, কিন্তু খবরটা ছিল এরকম যে সেনাবাহিনীর হাতে যত অস্ত্র রয়েছে সব অস্ত্রের যে গান পিন রয়েছে যেটা দিয়ে মানে বুলেট হিট করে সেটা খুলে রাখা হয়েছে যেন তারা গোলাগুলি করতে না পারে। এখন এই কথাগুলো যদি শেখ হাসিনার কানে পৌঁছাতো, তিনি যদি মূল্যায়ন করতেন এবং সেইভাবে ক্যান্টনমেন্টে যদি তিনি জনমত তৈরি করতেন তাহলে তার এই অবস্থা তৈরি হতো না। সিমিলারলি 2001 সনে 2001 সনে থেকে 2006 সন পর্যন্ত ক্যান্টনমেন্টের সাথে সেনাবাহিনীর সাথে কি হয়েছিল, যে গুজবগুলো আমি জাস্ট একটা উদাহরণ দেই, যেটা তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন এটা গুজব মিথ্যা আই ডোন্ট নো, বাট আমি এটা শুনেছি এবং নির্ভরযোগ্য বড় কর্মকর্তাদের মুখ থেকে শুনেছি। সেনাবাহিনীর অনেক বড় বড় জেনারেল হাওয়া ভবনে যেতেন, তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো বাইরে এবং তাদের প্রায় সবাইকেই যখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে যেতেন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হতো, তাদেরকে বসতে বলা হতো না। এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে মশহুর। এক। 2 নম্বর হলো যে একজন মন্ত্রী ছিলেন মেজর জেনারেল বিদ্যুৎ প্রতিমন্ত্রী আব্দুল সালাম তালুকদারের ভাতিজা সম্ভবত। এই ভদ্রলোক নাকি একদিন হাওয়া ভবনে গেছিলেন। তো যাওয়ার পরে তিনি যে কোনো কারণে তার প্রতি তারেক রহমান সাহেব বিরক্ত ছিলেন, তো তিনি বলছিলেন স্যার আমি কি বসতে পারি, স্যার আমি কি বসতে পারি। তো তারেক রহমান সাহেব ডেকে বলেছিলেন যে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আপনি। তো তিনি বাইরে এসে পদত্যাগ করেছিলেন, শোনা কথা, এবং তার যারা সহকর্মী তাদের কাছে তিনি কেঁদে কেঁদে তার এই অপমানের কথা তিনি বলেছিলেন। সত্য মিথ্যা তারেক রহমান সাহেব জানেন, আর সেই লোক যেহেতু মারা গেছেন তার যাদের কাছে বলছেন তারা জানেন, কিন্তু এই ধরনের গুজব আমরা সেই সেই যখন তারেক রহমান সাহেবের হাওয়া ভবন ছিল তখনই আমরা এই কথাগুলো শুনেছি। তো সেই 2005-06 সনে আমি এই কথা শুনেছি, আজকে এই কথা বলছি। এখন আপনারা যারা দেখছেন বিএনপির 10 জন শীর্ষ নেতার কাছে জিজ্ঞাসা করেন তারা এই ঘটনা জানে কিনা, শুনে কিনা, বুঝে কিনা। তো এরকম অসংখ্য ঘটনা সেনাবাহিনীর মধ্যে বিএনপির মধ্যে দূরত্ব তৈরি করেছে। এরপরে তারেক রহমান সাহেবের প্রতি যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, সেটা নিয়ে যে ভয় আতঙ্ক এবং এটা নিয়ে যে যা কিছু হচ্ছে এটাকে কিভাবে সামাল দিতে হবে, এটা সেনাবাহিনীর যে কর্মকর্তা এখন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল যিনি মিস্টার আকবর আছেন, যিনি মিলিটারি উপদেষ্টা বিএনপির, হি ইজ নট এ পার্সন, হি ইজ নট এ ক্যাপাবল পার্সন। এই জিনিসগুলো মিনিমাইজ করার জন্য যে একটা বিশাল টিম দরকার, সেই টিমটি বিএনপির নেই, একেবারেই নেই। ফলে কি হচ্ছে, উত্তরপাড়ার সাথে তার যে দূরত্ব বা তার যে অবন্ধুসুলভ আচরণ যদি থেকে থাকে এটি কমছে না, বরং সামনে যদি কোনো ফাঁদ আসে, সামনে যদি কোনো সুযোগ আসে সেনাবাহিনীর, সেক্ষেত্রে প্রথম যে স্টিম রোলারটা এটা আগে বিএনপির উপর পড়বে না আগে জামাতের উপর পড়বে নাকি ইউনূস সাহেবের উপর পড়বে নাকি আওয়ামী লীগের উপর পড়বে, এটা আপনারাই চিন্তা করেন। এই গেল উত্তরপাড়ার সঙ্গে ঘটনা। আমি সামান্য কিছু নমুনা বললাম বিএনপিকে গবেষণা করার জন্য, তাদের তো অনেক গবেষণা ছিল, সে গবেষণা করার জন্য। দ্বিতীয়ত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গত কয়েক মাসে যা কিছু হয়েছে। এখন এখানে 4-5টি সেক্টর। সেই সেক্টর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো নিয়োগ তিনি দিতে চেয়েছিলেন, সেটা দুর্নীতি দমন কমিশন, তারপরে আর অনেক জায়গাতে, অন্ততপক্ষে 20টি সেন্সিটিভ জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে
তারা নিয়োগ দিতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির যে পাওয়ার, সেই পাওয়ারের কারণে সেই নিয়োগগুলো হয়নি। ফলে কি হলো, যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের ফলে বিএনপির 2 পয়সা লাভ হয়নি। এবং সেই জায়গাতে আমাকে বিএনপির এক নেতা, খুব বড় নেতা, আমাকে বললেন যে, রনি ভাই, বিএনপির যেটা সর্বোচ্চ যেটা ফোরাম রয়েছে তাদের সেই সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি আমাকে বললেন যে, রনি ভাই, দুঃখের কথা কি বলবো, অমুক কর্মকর্তা নিয়োগের আগে আমার কাছে কতবার আসছে, টেলিফোন করছে, এখন সে আমার টেলিফোন ধরে না এবং আমার সমস্যাটা নিয়ে আমাকে এখনো কোর্ট কাছারিতে দৌড়াতে হচ্ছে, অথচ তার একটা কলমের খোঁজা, যেটা আওয়ামী লীগ যদি আর 15 দিন থাকতো ক্ষমতায়, আমার সমস্যাটা অটোমেটিক সমাধান হয়ে যেত। এই কারণ হলো, আওয়ামী লীগ জমানায় যিনি কর্তা ছিলেন তিনি নিজে আমাকে টেলিফোন করে বলছেন যে, স্যার, আপনার তো কোনো সমস্যাই দেখছি না, আমি এটা সমাধান করে দিচ্ছি। তো সেই সমস্যা গত 10 মাসে হয়নি। তাহলে দেখেন, যে কর্মকর্তার কথা বলা হচ্ছে, বিএনপি কিন্তু তাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়োগ দিয়েছে। এইরকম ঘটনা সচিবালয়ে ঘটেছে, জেলায় ঘটেছে, সব জায়গায় ঘটেছে, যেটা বিএনপির 2 পয়সার কাজে আসেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শত্রুতা তৈরি হয়ে গেছে, মারাত্মক শত্রুতা তৈরি হয়ে গেছে, এনসিপির সাথে শত্রুতা তৈরি হয়ে গেছে। এখন এই যে সব 100% নিয়োগ ধরেন বিএনপির হতো না, একের পুরোটাই এনসিপির হতো, পুরোটাই জামাতের হতো, বিএনপির কিচ্ছু ক্ষতি হতো না। এর কারণ হলো, নির্বাচন এমন একটা জিনিস, নির্বাচনের শিডিউলটা যদি বিএনপি ঘোষণা করে দিতে পারতো, পুরো মাঠটা তাদের দখলে থেকে যেত। কিন্তু ইতিমধ্যে সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে, পুলিশ সার্ভিসে যে বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গেছে, এটা বিএনপির জন্য ত্রিমুখী সমস্যা তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শত্রুতা, জামাতের সাথে শত্রুতা, তারপরে এনসিপির সাথে শত্রুতা, এবং সাধারণ যারা সরকারি কর্মকর্তা তাদের সাথে শত্রুতা, আর আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের সাথে শত্রুতা। আর এই যে পঞ্চম, মানে 5টা অ্যাঙ্গেলে যে শত্রুতা তৈরি হয়েছে রাষ্ট্রযন্ত্রে, প্রশাসন যন্ত্রে এবং সরকারের সঙ্গে, যাদের জন্য হয়েছে তারা বিএনপির কেউ না, তাদের দ্বারা বিএনপির কোনো উপকার হয়নি। আর শত শত কোটি টাকার বিনিময়ে এই সকল যে সকল নিয়োগ বদলি হয়েছে, যে সকল সাবেক আমলা কামলা, সেটা পুলিশের, সিভিল সার্ভিসের, তারা টাকা বস্তা ভরে ভরে তাদের আখের তারা গুছিয়ে ফেলেছে এবং তারা বিএনপির সঙ্গে এখন আর নাই। অনেকের সাথে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাহলে কি লাভ হলো বলেন? কোনো লাভ হয়েছে? একইভাবে যে যারা চাঁদাবাজ, বিএনপির চাঁদাবাজ, তারা তো নমিনেশন চায় না, তারা ইলেকশনও করবে না, তারা জাস্ট একটু খারাপ অবস্থা দেখলে হুট করে আওয়ামী লীগের লোকজনের মতো বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে বিএনপির এই চাঁদাবাজদের লাভটা কি? তার চেয়ে বিএনপি যদি প্রথম থেকে একেবারে স্বাধীনভাবে প্রশাসনকে চলতে দিত, তারা সব কিছু ধরি মাছ না সুই পানি কোনো কিছুর মধ্যে না থাকতো, আজকের যে ইমেজে তারেক রহমান সাহেব একেবারে যাকে বলা হয় ইমাম খামেনির মতো প্রভাব নিয়ে, প্রতিপত্তি নিয়ে ইংল্যান্ড থেকে এসে প্রধানমন্ত্রী পদে বসতে পারতেন। এখন কি সেটা সম্ভব? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।